হ্যালো প্রিয় শিক্ষার্থী, তোমরা সব কেমন আছো? দেখো, আজকে আমরা শুরু করব মেকানিক্স একটা চ্যাপ্টার, প্রথম চ্যাপ্টার। আগের দিন যে চ্যাপ্টারটা পর্যন্ত করিয়েছিলাম সেটা আপাতত শেষ করলাম। তোমরা বাড়িতে যেটা অনুশীলনী দেওয়া আছে তোমাদের বইয়ে সেগুলো প্র্যাকটিস করবে। প্লাস আমি একটা দেখো সেট পাঠিয়েছি, প্র্যাকটিস সেট, সেটাও তোমরা করবে। আর তোমাদেরকে ওই ভার্নিয়ার ক্যালিপার আর স্লাইড ক্যালিপার একটা ভিডিও দেবো ওটার, তো ওই সম্পর্কিত যত অঙ্ক আছে সেগুলো একটু পরে করবে। তাহলে আজকে আমরা শুরু করি মেকানিক্স পার্টের একটা চ্যাপ্টার, নামটা হচ্ছে কি ওয়ান ডাইমেনশনাল মোশন বা কাইনেমেটিক্স বা স্মৃতিবিজ্ঞান। তো সেটা কী বললাম, মেকানিক্সের ফার্স্ট চ্যাপ্টার। মেকানিক্স বা বলবিজ্ঞান। মেকানিক্স বা বলবিজ্ঞান। দেখো, এটা হচ্ছে দুয়া ভাগ করা হয়। একটা হচ্ছে গতিবিজ্ঞান বা ডাইনামিক্স, বা গতিবিজ্ঞান, আর 2 নম্বর হচ্ছে স্মৃতিবিজ্ঞান, স্ট্যাটিক্স। স্মৃতিবিজ্ঞান। তোমরা এই চ্যাপ্টারটা পরবর্তীকালে পড়বে, তোমাদের পরে আছে দেখবে। এই ডাইনামিক্স গতিবিজ্ঞান, এখানে কি করা হয়, গতিশীল বস্তুর গতি, এখানে কী করা হয়, গতিশীল বস্তুর গতি, গতি ও গতির কারণ পর্যালোচনা কোনো একটা বস্তু গতিশীল, একটা বস্তু গতিশীল, সেই গতি সম্পর্কে আলোচনা হবে ডাইনামিক্সে। প্লাস এ কেন গতিশীল তার সম্পর্কেও আলোচনা হবে, অর্থাৎ গতি এবং গতির কারণ সম্পর্কে পর্যালোচনা করা হয় কোথায়, ডাইনামিক্সে। স্মৃতিবিজ্ঞানে যাচ্ছি না, এটা আমার এখন অংশ নয়। এর আবার দুটো ভাগ আছে। একটা ভাগ হচ্ছে কি কাইনেমেটিক্স, বা স্মৃতিবিজ্ঞান, আর একটা ভাগ হচ্ছে কাইনেটিক্স বা চলবিজ্ঞান। এটা হচ্ছে কি চলবিজ্ঞান। এটা হচ্ছে কি স্মৃতিবিজ্ঞান আর একটা চলবিজ্ঞান। এখানে কি করা হয়, শুধুমাত্র গতি সম্পর্কে আলোচনা হবে, শুধুমাত্র গতি সম্পর্কে, শুধু মাত্র গতির সম্পর্কে আলোচনা হবে। কারণ ছাড়া, মানে কারণ সম্পর্কে কোনো কথা বলা হবে না স্মৃতিবিজ্ঞানে। আর এখানে কি হবে, এখানে দুটোকেই আলোচনা করা হবে, কারণ সহ গতির পর্যালোচনা হবে। কারণ সহ গতির পর্যালোচনা।
তাহলে কাইনেমেটিক্স বা চলবিজ্ঞানে কী করা হয়, কারণসহ গতির পর্যালোচনা করা হয়, আর এখানে কী করা হয়, শুধুমাত্র গতির সম্পর্কে আলোচনা করা হয়। সেখানে গতিটা কেন সৃষ্টি হলো, কী কারণ, এসব কোনো কিছু আলোচনা করা হবে না এই স্থিতিবিজ্ঞানে। নোট করে নাও ভিডিওটা পজ করে। এই যে আজকে আমরা কাইনেটিক্স বা কাইনেমেটিক্স, এর একটা শব্দ কি কাইনেমা, এই শব্দের অর্থ কি, গতি। এই শব্দের অর্থ হচ্ছে কি, গতি। এটা এসছে এবং কাইনেন, এটা হচ্ছে কি গতিশীল, গতিশীলতা বা গতিশীল হওয়া। কাইনেমেটিক্স কী বললাম, কাইনেমেটিক্সটা হচ্ছে কি, এর অর্থ হচ্ছে কি গতি, আর কাইনামা হচ্ছে গতি, আর কাইনেটিন হচ্ছে কি গতিশীল হওয়া। আমরা এটা পড়বো। এবার গতিশীল হলে সেটা কেমন হবে, তাহলে কী হবো, কাইনেমেটিক্স কোনটা, যে শাখায়, বিজ্ঞানের যে শাখায় বস্তুর বা কণা বা কোনো সংস্থার বস্তু সংস্থার গতির কারণ ছাড়া কারণ কোনো সময় আলোচনা করা হবে না। তাহলে বস্তু কণার গতি আলোচনা হয়, সেটি হচ্ছে কি কাইনেমেটিক্স, সেটি হবে কি কাইনেমেটিক্স হয়, তাকে বলে স্মৃতি বিজ্ঞান। তাহলে কি আছে, বিজ্ঞানের যে শাখা কোনো বস্তু বা কণা, বস্তু কি জিনিস, তাহলে বস্তু কি জিনিস, বডি। যার কি আছে, আকার আয়তন আছে, এটা বস্তু, বা এটা একটা বস্তু, পেন একটা বস্তু, এর কি আছে, আকার আছে, আয়তন আছে, এবং এটা কি করে, কিছু একটা স্থান দখল করে থাকে। তাহলে কি হচ্ছে, বস্তু কি জিনিস, যার আকার ও আয়তন আছে এবং যা কিছু স্থান দখল করে থাকে, সেটা হচ্ছে বস্তু। তাহলে কণাটা কি জিনিস, পার্টিকেল। ধরো এটা ক্ষুদ্র বস্তু, ধরলাম কি এর ভর আছে কিন্তু এর কোনো আয়তন নয়, মানে আয়তনহীন কোনো একটা বস্তুকে ধরবো কি আমরা বস্তু কণা। যত ছোট কল্পনা করতে পারবো সেটাই তত ভালো। তাহলে কি, যে বস্তুর ভর আছে কিন্তু আয়তন নেই,
তাহলে পার্টিকেল কি বললাম, যে বস্তু ভর আছে কিন্তু আয়তন নেই। ধর নাও একটা বস্তু আছে, কণার কথা আমরা কেন আলোচনা করি, তাহলে এই বস্তুটা কি অসংখ্য বিন্দু ভর নিয়ে গঠিত, অনেক কণা দিয়ে গঠিত। একটা চককে নেবে, একটা চক আছে, এই চকটাকে ধরে গুঁড়ো করে দিলে কী হবে, অসংখ্য ছোটো ছোটো কণা পাওয়া যাবে। তাহলে আমাদের গতি আলোচনার ক্ষেত্রে এই গোটা চককে বা গোটা বস্তুকে নিয়ে বা তার গতি আলোচনা করাটা একটু অসুবিধাজনক হয়ে যায়। সেখানে একটা কণাকে ধরে নেওয়া হয় যে এই কণা ধরে নেওয়া যেখানে হচ্ছে কি সমস্ত ভর পুঞ্জীভূত আছে, এই বিন্দুতে সমস্ত ভর পুঞ্জীভূত আছে ধরে নেওয়া হয়। শুধুমাত্র এর গতি বিবেচনা করলেই আমার সমগ্র বস্তুর গতি সম্পর্কে ধারণা পাওয়া যায়, সেজন্যই কণাটাকে নেওয়া হয়। এরপর এই বস্তুটা বা পার্টিকেল বা বস্তু, বডি বা পার্টিকেল অ্যান্ড পার্টিকেল, এই দুটো অবস্থা কী হতে পারে, দুটো অবস্থা হতে পারে। একটা হতে পারে কি রেস্ট, আরেকটা হতে পারে কি মোশন। রেস্ট কী জিনিস, কোনো বস্তু যদি সময়ের রেস্ট কী জিনিস, কোনো বস্তু যদি সময়ের সঙ্গে স্থান পরিবর্তন না করে তাহলে বস্তুর, এটা বস্তু আছে, এই বস্তুটা এখানে রাখা আছে, এটা স্থির আছে, আমার বোর্ডটা এখানে টাঙানো আছে, এটা স্থির আছে, আমি চলে যাই বোর্ডটা স্থির থাকে, তাহলে এটা কি অবস্থা, এটা হচ্ছে কি বস্তুটা স্থির অবস্থা, এবং বস্তুটা কি স্থির বস্তু। তাহলে অবস্থাটা কি বলবো, স্থিতি। বস্তুর অবস্থাকে বলা হবে, বস্তুর অবস্থাকে বলা হয় স্থিতি, এবং বস্তুকে বলা হয় স্থির বস্তু। তাহলে বোর্ডটা হচ্ছে কি স্থির বস্তু, এর অবস্থাটা কেমন, স্থিতি। বা গতি কি জিনিস, এটা হচ্ছে কি সময়ের সঙ্গে স্থান পরিবর্তন করে না, আরে কি করবে, সময়ের সঙ্গে স্থান পরিবর্তন করবে। তাহলে কোনো বস্তু সময়ের সঙ্গে স্থান পরিবর্তন করলে বস্তুর ওই অবস্থাকে বলা হয় কি, বলা হয় গতি, আর এটা বলা হয় কি স্থিতি, আর এটা বলা হয় কি গতি বা গতীয় অবস্থা, বা গতীয় অবস্থা। এবং বস্তুটিকে বলা হয় গতিশীল বস্তু। তাহলে কোনো একটা বস্তু কি হয়, স্থির হবে না হয় গতিশীল হবে। তাহলে যদি গতিশীল হয় তাহলে তিন রকম হতে পারে, দেখো সেই গতিশীল কেমন হতে পারে, একটা 1 ডাইমেনশনাল হতে পারে, 2 ডাইমেনশনাল হতে পারে, 3 ডাইমেনশনাল হতে পারে। কেমন হতে পারে, এটা হতো 1 ডাইমেনশনাল, 2 ডাইমেনশনাল হতে পারে, অথবা 3 ডাইমেনশনাল মোশন হতে পারে। এই তিনটে মোশন হতে পারে। আমাদের বিচার্য বিভাগ হচ্ছে কি, আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কি 1 ডাইমেনশনাল মোশন, আমাদের এটাই দেখব পরবর্তীকালে, এই চ্যাপ্টার দেখব বলতে এই চ্যাপ্টারতে আমরা এটা দেখব। আলোচনা করছি পরে কেমন বটে 1 ডাইমেনশনাল মোশন। এরপর দেখো কোনো একটা বস্তু স্থির বা কোনো একটা বস্তু গতিশীল, সেটা বলছি কী হিসাবে, এটা আমার ট্রেন ধরে নাও,
এই ট্রেনে তুমি বসে আছো, এখানে আরেকটা বস্তু বসে আছে, আরেকটা লোক বসে আছে, তোমার বন্ধু বসে আছে। তা তুমি কি দেখবে? একে সবসময় স্থির দেখবে? তাহলে আমার ট্রেনে তুমি বসে আছো, তোমার বন্ধুকে সবসময় তুমি স্থির দেখবে বা পাশের লোককে স্থির দেখবে, কিন্তু আদৌ কি এ স্থির, এই লোকটা স্থির বা তোমার বন্ধু স্থির কি? কখনোই স্থির নয়। এ কখনোই স্থির নয়, এ হচ্ছে কি গতিশীল। তুমি কি দেখবে যে বাইরের গাছপালা রাস্তা সব ছুটছে, তা তোমার সাপেক্ষে এরা গতিশীল। আর যদি এখানে কোনো ব্যক্তি দাঁড়িয়ে থাকে তাহলে সে দেখবে কি যে ট্রেনটা গতিশীল বা তোমরা গতিশীল। যদি আমি ট্রেন কিনতে পারবো না, আমার ট্রেন নেই, এক্সাম্পল স্বরূপ বললাম, তাহলে কি হচ্ছে, যখনই আমরা কোনো বস্তুর স্থিতি বা গতি বিবেচনা করছি তখন কি করছি, আর একটা বস্তুর সাপেক্ষে আমরা বিচার করছি। যেমন আমি এই বা আমারটা স্থির, আমার বাড়িটা স্থির আছে, আমার এখানে বোর্ডটা স্থির, কিন্তু আদৌ কি এটা স্থির? আমি যে রেফারেন্স ফ্রেমে দাঁড়িয়ে আছি বা আমি যেখানে দাঁড়িয়ে আছি তার সাপেক্ষে স্থির, কিন্তু পৃথিবীটা ঘুরছে। পৃথিবী যদি ঘুরে তাহলে এটাও ঘুরছে, আমিও ঘুরছি, তো সেক্ষেত্রে স্থির হলো না। তাহলে একটা পৃথিবীর বাইরে কোনো প্ল্যানেটে বস্তু সাপেক্ষে কি আমি ঘুরছি, আমার বোর্ড ঘুরছে, সবই ঘুরছে। সেই জন্য বলছে কি কোনো চরম অ্যাবসলিউট রেস্ট বা অ্যাবসলিউট রেস্ট এবং অ্যাবসলিউট রেস্ট, চরম স্থিতি এবং অ্যাবসলিউট মোশন, পরম গতি বলে কিছু হয় না। চরম বা পরম বলে কিছু হয় না। কেন হয় না? কারণ কি, তাহলে আমরা যখন কোনো বস্তুকে স্থির বলি তখন কি হয়, অন্য কোনো একটা গতিশীল বস্তুর সাপেক্ষে তুলনা করি। ধর নাও এ একটা বস্তু আছে এবং এ একটা বস্তু আছে, এ গতিশীল মানে কি, t1 সময়ে কত ছিল, সে এখানে অবস্থান করেছিল, t2 সময়ে কোথায় অবস্থান করলো, এখানে অবস্থান করলো। তাহলে কী হয়েছে, সময়ে পরিবর্তনের ফলে সে স্থান পরিবর্তন করছে। কিন্তু t1 সময়ও এখানে আছে, t2 সময়ও এখানে আছে, t3 সময়ও এখানে থাকবে। তাহলে এ সময়ের সঙ্গে স্থান পরিবর্তন করছে আর স্থান পরিবর্তন করছে না, তাই আমি এর সাপেক্ষে বলছি কি আমি স্থির। তাহলে কোনো বস্তুকে স্থির বললে কি হয়, অন্য কোনো আপেক্ষিক গতিশীল বস্তুর সাপেক্ষে বিচার করি। তাহলে কারণ কি লিখব, কারণ কোনো বস্তুকে স্থির বলা হয় অন্য কোনো আপেক্ষিক আপেক্ষিক গতিশীল বস্তুর সাপেক্ষে। আপেক্ষিক গতিশীল মানে কি বললাম, কারণ এই বস্তুটাকে বললাম গতিশীল, সেও দেখা যাবে অন্য কোনো একটা বস্তু সাপেক্ষে স্থির। কেমন ধরো একটা ট্রেন যাচ্ছে, এ ট্রেন যাচ্ছে, যদি আর একটা ট্রেন বি ট্রেন যদি একই বেগ নিয়ে যায়, সেম ভেলোসিটি, তাহলে এই সাপেক্ষে একটা স্থির মনে হবে, অথচ দুটোই গতিশীল। বা এই বস্তুটা গতিশীল, এটা কি বললাম, অন্য কারো সাপেক্ষে স্থির হতে পারে। যেমন এটা ট্রেনটা গতিশীল, এই বস্তুর সাপেক্ষে এটা গতিশীল, কিন্তু এর সাপেক্ষে স্থির হয়ে যাচ্ছে। দেখে স্থির লাগবে, তোমার দেখেছো নিশ্চয়ই ট্রেনে। সেটা বললাম কি আপেক্ষিক গতিশীল বস্তুর সাপেক্ষে স্থির বলা হয়। এবং অপরপক্ষে
আবার যখন কোনো বস্তুকে গতিশীল বলা হয় তখন কোনো বস্তুকে গতিশীল বলা হয় অপর কোনো আপেক্ষিক স্থির বস্তুর সাপেক্ষে। তাই চরম স্থির বা পরম গতি বলে কিছু হয় না। চরম স্থির বা পরম গতি বলে কিছু হয় না। আপেক্ষিক স্থির বললাম, এখানে আপেক্ষিক স্থির মানে কি? আমি বললাম কি এই বোর্ডটা স্থির, আপেক্ষিকভাবে স্থির, কারণ পৃথিবী ঘুরছে, পৃথিবী সাপেক্ষে স্থির। এই বস্তুটা পৃথিবীর সাপেক্ষে স্থির, এর সাপেক্ষে একটা বস্তু গতিশীল, তাহলে এটা আপেক্ষিক স্থির এবং এর সাপেক্ষে এটা হচ্ছে গতিশীল। তাহলে সব কিছু হচ্ছে কি আপেক্ষিক, সব কিছু হচ্ছে আপেক্ষিক বা সাপেক্ষে। যেমন কি ধরুন একটা লাইন এবং এ একটা লাইন, হ্যাঁ লাইনটা কোন লাইনটা বড়? এ হচ্ছে কি ছোট, এটা হচ্ছে বড়। তাহলে আমি যদি কোনো কিছু না করে, একে যদি না মুছে বা একে না বাড়িয়ে একে ছোট করবো কীভাবে? এই লাইনটাকে ছোট করবো কীভাবে? দেখো আমি যদি পাশে টেনে দিই বড় করে লাইন, তাহলে এটাকে বড় বলবো, তখন এটাকে বলবো কি? এটা যদি মুছে দিই তাহলে এটা হয়ে গেলো কি ছোট বড়। তাহলে কি যে সব কিছুর সাথে তুলনা করা হচ্ছে, আপেক্ষিক জিনিস, একটা সাপেক্ষে আর একটা বিচার। বা নির্দেশতন্ত্র। নির্দেশতন্ত্রটা কী জিনিস? তাহলে আমরা কী বললাম, কোনো বস্তুর অবস্থান বা গতিকে বোঝাতে গেলে আরেকটা বস্তুর সাহায্য নিতে হচ্ছে। যেমন কি বললাম, এই বস্তুটা গতিশীল, একে গতিশীল বলতে গেলে এখানে আরেকটা বস্তু নিতে হচ্ছে, সেটা স্থির। বা এটা স্থির বলছি কখন? যখন এই বস্তুটা গতিশীল তখন। তাহলে যে কোনো বস্তুর অবস্থান কিংবা কোনো বস্তুর অবস্থান কিংবা গতি ও স্থিতি, বর্ণনা করার জন্য অপর কোনো বস্তু বা বিন্দুর সাহায্য নেওয়া হয় বা সাহায্য নিতে হয়। এই দ্বিতীয় বস্তুটিকে অর্থাৎ যে বিন্দুর সাহায্য নিচ্ছি কোনো একটা বিন্দুর অবস্থান বোঝানোর জন্য, দ্বিতীয় বস্তুটাকে কী বলবো? নির্দেশ বস্তু বলবো কি? নির্দেশ বস্তুকে বলা হয় নির্দেশ বস্তু। এবং নির্দেশ
বস্তু ও তার সঙ্গে যুক্ত স্থানাঙ্ক অক্ষ বা তার সঙ্গে যুক্ত স্থানাঙ্ক সংস্থাকে বলা হয় নির্দেশতন্ত্র। কেমন? ধরে নাও এ একটা বস্তু আছে, তাহলে আমি এখানে বি বস্তুর অবস্থান জানাবো কীভাবে। এটা আমার হচ্ছে পশ্চিম দিক, ওয়েস্ট পশ্চিম দিক, বা এটা ধরো এক্স অক্ষ। তাহলে এই বি বস্তুর অবস্থান জানার জন্য কী করতে হয়, এখানে মূল বিন্দু, তাহলে মূল বিন্দুর সামনে কী করতে হয় বলতে হয় আমার কি যে -5 বা +5 দূরে আছে। তাহলে আমি যখন এটার অবস্থান বলবো তখন কী বলবো, আমার এটা মূল বিন্দু হয়ে যা আমি যে বলে দিই এটার অবস্থান হচ্ছে -8, এটা ধরো সেন্টিমিটার স্কেল বা মিটার স্কেল মিটার করে দিলাম। তাহলে যখন আমি কাউকে বলে দেবো যে মূলবিন্দু সাপেক্ষের অবস্থান হচ্ছে -8 মিটার, তখন আর কাউকে খুঁজে বেড়াতে হবে না, তাহলে এইটাকে বলবো কি আমি এর বিন্দু সাপেক্ষে বলেছি। আমি যদি এই বিন্দু রেখা না নিতাম তাহলে -8 মিটার বলতাম, কার সাপেক্ষে 8 মিটার, মানে এইটার না সাপেক্ষে না, এটা সাপেক্ষে না, এটা সাপেক্ষে না, এটা সাপেক্ষে অসংখ্য হয়ে যাবে, তখন সেক্ষেত্রে নির্ণয় করাটা সম্ভব নয়। তাহলে এই ও বিন্দুটা কি বলবো কি আমরা নির্দেশ বস্তু, এবং এর সাথে যুক্ত এইগুলো কি বলবো কি স্থানাঙ্ক, বলতে কি এগুলো স্থানাঙ্ককে বলবো কি এই সংস্থাটা বলবো কি যে নির্দেশতন্ত্র। তাহলে কি বললাম, এটা ও বিন্দু, এখানে কোনো একটা বস্তু অবস্থিত এ, তাহলে এর অবস্থান বর্ণনা করার জন্য কী করে আমরা ও বিন্দু থেকে বলে কি +7 মিটার দূরে অবস্থিত। তার মানে কি ও বিন্দুর সাপেক্ষে দূরত্ব হচ্ছে কত +7, বা আমি 70 বলে দিলাম, তার মানে কি দিয়ে গেলাম শুধুমাত্র। তাহলে এটাকে বলবো কি নির্দেশ বস্তু, এবং এই সংস্থাটাকে বলবো কি আমরা নির্দেশতন্ত্র, গোটা সংস্থাটা বলবো কি আমরা নির্দেশতন্ত্র। তাহলে নির্দেশতন্ত্র সমান কী হলো, নির্দেশতন্ত্র কি নিয়ে গঠিত, আর হচ্ছে নির্দেশ বস্তু প্লাস কোঅর্ডিনেট বলতে গেলে স্থানাঙ্ক সিস্টেম। স্থানাঙ্ক সংস্থা বলতে যেগুলো দিয়ে আমরা স্কেল মেজার করা হয়। এবার দেখো নির্দেশতন্ত্র কয় প্রকার, এটা হচ্ছে এক নম্বর হচ্ছে কি কার্টেসিয়ান স্থানাঙ্ক, আমরা সাধারণত পড়ি কোনটা কার্টেসিয়ান নির্দেশতন্ত্র। কার্টেসিয়ান ফ্রেমস রেফারেন্স ফ্রেম, বা কার্টেসিয়ান নির্দেশতন্ত্র। দেখো ফরাসি গণিতবিদ ডেকার্ত এটা প্রথম ইউজ করেন। এটা কি হতে পারে, এটা 3 রকম আছে, একটা হচ্ছে কি 1 ডাইমেনশনাল, রেফারেন্স ফ্রেম, আর কি হতে পারে 2 ডাইমেনশনাল, আর হতে পারে কি 3 ডাইমেনশনাল রেফারেন্স ফ্রেম। 1 ডাইমেনশনাল
2 ডাইমেনশন আর 3 ডাইমেনশন বা একমাত্রিক, দ্বিমাত্রিক এবং তিনমাত্রিক কার্টেসিয়ান রেফারেন্স ফ্রেম। তাহলে প্রথমে আমি দেখি একমাত্রিক 1 ডাইমেনশনাল কার্টেসিয়ান রেফারেন্স ফ্রেম। এক্ষেত্রে কোনটা বলবো 1 ডাইমেনশনাল? ধরে নাও কোনো একটা বস্তু সরল রেখা বরাবর গতিশীল বা এক্স অক্ষ বরাবর গতিশীল। তাহলে একটা বস্তু কি সরল রেখায় এক্স অক্ষ বরাবর গতিশীল। তাহলে এক্স অক্ষ বরাবর যদি গতিশীল হয় এবং ওটা যদি মূল বিন্দু হয়, তাহলে যে কোনো মুহূর্তের অবস্থানটা, ধরো বস্তুর অবস্থান এখানে হতে পারে, এখানে হতে পারে, বিভিন্ন হতে পারে। ধরো কোনো একটা বিন্দুর অবস্থান হচ্ছে এইখানে, হচ্ছে যে কোনো একটা মুহূর্তে বস্তুটার অবস্থান হচ্ছে এ বিন্দুতে। তাহলে আমাকে এই অবস্থান বলতে গেলে কী দরকার? শুধুমাত্র একটা মান বললেই হবে। কি বলবো? +5। এটা স্কেলটা যদি মিটার থাকে তাহলে বলবো কি মিটার, বা কিমিতে তাহলে কিমিতে। তাহলে এই বস্তুর অবস্থান কত? +5 মিটার। তাহলে এই বস্তুর অবস্থান বলতে গেলে শুধুমাত্র একটা স্থানাঙ্ক অক্ষের দরকার আছে, একটা স্থানাঙ্ক অক্ষর। তাহলে এই ধরনেরকে বলা হয় কি আমরা 1 ডাইমেনশনাল কার্টেসিয়ান রেফারেন্স ফ্রেম। বুঝা জিনিসটা? এবার 2 ডাইমেনশনাল কোনটা হবে? ধরো এই বিন্দুটার অবস্থান, কোনো রেফারেন্স ফ্রেম নিয়ে নেই, আমি জানবো কীভাবে, বলবো কীভাবে? এই বোর্ডটা বা বিন্দুটা আছে, বলবো কীভাবে? দেখো আমি যদি এখানে একটা করে নিই, দুটো অক্ষ সিস্টেম নিলাম, এটা হচ্ছে ও মূল বিন্দু, এটা এক্স আর ওয়াই। তাহলে এটা হচ্ছে কি স্থানাঙ্ক সিস্টেম, এটা একটা স্থানাঙ্ক কোঅর্ডিনেট, এটা একটা কোঅর্ডিনেট। তাহলে এই বস্তু অবস্থান কী হবো? যে এক্স অক্ষ বরাবর যাবো কতটা, এতটা গেলাম, তারপর ওয়াই অক্ষ বরাবর যাবো, এদিকে গেলাম কত 3, সরি এদিকে গেলাম 5, এদিকে গেলাম 4। তাহলে অবস্থান কত? 5,4। তাহলে এখানে দেখো কোনো একটা প্লেনে বস্তু থাকলে, প্লেন বলতে তলে তোমার বাড়ির মেঝেতে একটা বস্তু পড়ে আছে, সেই বস্তুটার অবস্থান বলবে কীভাবে? তুমি না হয় দেখেছো, অন্য কেউ তো দেখেনি। এটা আমার বাড়ির, আমার রুমের প্লেন, এখানে একটা পড়ে আছে বস্তু। তাহলে এর অবস্থানটা বলবো কীভাবে? সব থেকে সহজ কী হবে? যদি আমি ধরে নিলাম কি এই কর্ণটা হচ্ছে কি আমার মূল বিন্দু, তাহলে বলবো কি এই দিক বরাবর একটা এক্স অক্ষ ধরে নিলাম, এটা ওয়াই অক্ষ ধরে নিলাম। তাহলে এদিকে গিয়ে এদিকে 3 মিটার, এদিকে 2 মিটার, এটা 3 মিটার গেলাম, এটা 2 মিটার গেলাম। তাহলে আমি বলবো কি 3-2 বিন্দুতে অবস্থিত বস্তুটি। এবং সবাই জানে কি এটা হচ্ছে কি নির্দেশ বস্তু। তাহলে 3-2 বলে দিলেই সে এক চান্সে খুঁজে পেয়ে যাবে। তাহলে কোনো একটা বস্তুর অবস্থান, মানে তলে, কোনো একটা তলে গতিশীল কোনো বস্তুর অবস্থানকে জানার জন্য যে অক্ষ সিস্টেম নেওয়া হয় তাকে বলা হয় কি দ্বিমাত্রিক কার্টেসিয়ান নির্দেশতন্ত্র। তাই এটি হতে হবে তলে গতিশীল কোনো বস্তু, গতিশীল বস্তুর অবস্থান বা বস্তুর অবস্থান, বস্তুটা স্থির হতে পারে বা গতিশীল হতে পারে, অবস্থান বোঝাতে ব্যবহার করা হয়। এটা ও বিন্দু, এটা হচ্ছে এক্স অক্ষ আর একটা ওয়াই অক্ষ। ধরে নাও এই বিন্দু স্থানাঙ্ক হচ্ছে কত এক্স ওয়াই। তার মানে কি এতটা দূরত্ব হচ্ছে এক্স এবং এই দূরত্ব হচ্ছে কত ওয়াই। এটা হচ্ছে এক্স
আর এটা ওয়াই। তাহলে এই দূরত্ব কত হবে পি। তাহলে এখানে কেমন আসছে এ ধরো আর এটা, তাহলে কত ও এ সমান হচ্ছে এক্স আর এ পি সমান হচ্ছে ওয়াই। তাহলে ও পি সমান কত হবে, তাহলে এটা হচ্ছে কি এটা যদি থিটা অ্যাঙ্গেল হয়ে যায়, সরি থিটা দেওয়া দরকার নাই, এটা হচ্ছে 90 ডিগ্রি কোণ। তাহলে পিথাগোরাস অনুযায়ী কী হবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান হচ্ছে অতিভুজ স্কোয়ার, কত হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এটা হল কি 2 ডাইমেনশনাল। এবার যদি 3D তে যাবো কোনটা হবে, আমি যেখানে ভিডিও রেকর্ডিং করছি সেই রুমটার তলে দাঁড়িয়ে আছি, আমার মাথাটার অবস্থান কীভাবে জানাবে তোমরা, কীভাবে বলবো? এ একটা রুম, আমি যে রুমে দাঁড়িয়ে আছি, এখানে দাঁড়িয়ে আছি, এই মাথাটা এরকম জায়গায় আছে, তাহলে এর অবস্থানটা জানাবো কীভাবে? আমি দাঁড়িয়ে আছি এখানে, আমি এত লম্বা নয় যদিও, দেখতে লম্বা লাগছে। তাহলে কী বলবো, এটা যদি নির্দেশ বস্তু হয় তাহলে কী বলবো, এই দিক বরাবর আসবো প্রথমে, এটা এক্স অক্ষ ধরে নাও, তারপর যাবো কি ওয়াই অক্ষ পাবো যাবো, তাহলে কী বললাম এক্স অক্ষ গিয়ে ওয়াই অক্ষ গেলাম, তারপর কোথায় পৌঁছালাম, পায়ে পৌঁছালাম, তারপর আমাকে যেতে হবে কি মাথাতে। তাহলে এখানে যে অবস্থানটা এরকম ধরে নাও, তাহলে প্রথমে এদিকে এক্স গেলাম, তারপর ওয়াই গেলাম, তারপর এদিকে আসতে হবে জেড। তাহলে শূন্যে কোনো অবস্থিত বস্তুর অবস্থান নির্দেশ করার জন্য ভূমি সাপেক্ষে তখন আমাকে করা দরকার হয় এদিকে এক্স, এদিকে ওয়াই, এদিকে জেড। তাহলে এটার আমি দাঁড়িয়ে আছি এখানে, তাহলে এইখানটার মাথাটার অবস্থান জানাবো কীভাবে, এদিকে যাচ্ছি এক্স, এদিকে ওয়াই এবং এদিকে জেড। তাহলে তখন কটা লাগছে আমার, 3টে অক্ষ সিস্টেম লাগছে, একটা এক্স অক্ষ, একটা ওয়াই অক্ষ, একটা জেড অক্ষ। এই ধরনেরকে বলা হয় কি ত্রিমাত্রিক নির্দেশতন্ত্র। এটা কেমনভাবে আঁকা হয়, এটা হচ্ছে এক্স, এটা ওয়াই আর এটা জেড। এবং দেখো এরা প্রত্যেকটা হচ্ছে কি এর সাপেক্ষে এর কোণ হচ্ছে 90 ডিগ্রি, এর সাথে এর কোণ হচ্ছে 90 ডিগ্রি, এর সাথে এর কোণ হচ্ছে 90 ডিগ্রি, তিনটে হবে কি পরস্পর 90 ডিগ্রি। তোমার রুমের যে কোনো একটা কোণ দেখে নাও, তাহলে কোণের একটা দেয়াল হচ্ছে কি এক্স, অপর দেয়ালটা হচ্ছে ওয়াই এবং ওপর দিকটা হচ্ছে কি জেড। একটা কোণ হচ্ছে এক্স, একটা হচ্ছে ওয়াই এবং ওপর দিকটা হচ্ছে জেড। পরস্পর কি এর সাথে 90 ডিগ্রি, এর সাথে 90 ডিগ্রি এবং এর সাথে এটাও 90 ডিগ্রি। তাহলে এটা বিন্দুর অবস্থান। তাহলে প্রথমে কি এক্স অক্ষ পাবো গেলাম, তাহলে দেখো আমি এই পি বিন্দু স্থানাঙ্ক হচ্ছে ধরে নাও এক্স ওয়াই জেড। তার মানে কি ও বিন্দু থেকে প্রথমে কোন দিকে আসবো, তাও প্রথমে এক্স অক্ষ পাবো এলাম কত এক্স এলাম, তারপর কত গেলাম এদিকে পাবো কত গেলাম ওয়াই গেলাম,
প্রথমে এটা এক্স, এটা ওয়াই, প্রথমে রেখে গেলাম এক্স, তারপর গেলাম কত ওয়াই। তাহলে এই বিন্দুটা কী হচ্ছে, এটা পি ড্যাশ ধরো, এটা হচ্ছে পি ড্যাশ বিন্দু। তাহলে এদিকে গেলাম এক্স, তারপর গেলাম ওয়াই, কোথায় গেলাম পি ড্যাশ বিন্দু, এদিকে গেলাম এক্স, এদিকে গেলাম ওয়াই, কোথায় গেলাম পি ড্যাশ বিন্দুতে। তাহলে এটার দূরত্ব কত হবে, ও পি ড্যাশ কত হবে, এটা হচ্ছে এক্স, এটা ওয়াই, তাহলে কত হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এটাকে ধরলাম কত R1, তাহলে R1 সমান কত হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার রুট, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার রুট। তাহলে আমি কোথায় এলাম, এই বিন্দুর সরাসরি তলে এলাম, এর অভিক্ষেপে এলাম, বা এই বিন্দু থেকে একটা বস্তু ছেড়ে দিলে যেখানে পড়বে সেই বিন্দুতে এলাম। মাথার কাছ থেকে একটা বস্তু ছেড়ে দিলাম, বস্তুটা যে বিন্দুতে পড়বে সেটা আমার পাদবিন্দু, সেই বিন্দুতে আমি এলাম, এবার মাথা থাকা যেতে হবে। এবার দেখো এবার এখান থেকে গেলাম কতটা, জেড গেলাম, তাহলে কোথায় পৌঁছলাম, একদম পয়েন্ট ওপিতে পৌঁছে গেলাম। তাহলে এটা কত আসছে R1, আর এটা কত জেড। কেমন জিনিসটা এরকম আছে, ধরো এটা আছে R1 আর এটা আছে জেড পি বিন্দু ওপি। তাহলে এই দূরত্বটা কত হবে, এই দূরত্বটা কী হচ্ছে, অতিভুজ হচ্ছে, কারণ কি এইটার সাথে এটা লম্ব, এর সাথে কি এটা অতিভুজ, তাহলে এটা কী হবে, এটা হবে অতিভুজ। তাহলে এটা কি আর স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। তাহলে ওপি সমান কত হবে, ওপি সমান আর সমান কত হবে R1 স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। R1 সমান কত এটা, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। তাহলে ওপির মানটা কত হলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এটা কোনটা, তোমার যে ঘর আছে সেই ঘরের মধ্যে সব থেকে বৃহত্তম কর্ণ যেটা হবে, কোন কর্ণটা, একটা এই বিন্দু আর এই বিন্দু যোগ করলে যেটা হবে কর্ণটা, বিপরীত কর্ণ, সেটার মানটা হচ্ছে কত এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। তাহলে এটা গেলাম কি আমরা 3 ডাইমেনশনাল কার্টেসিয়ান ফ্রেম অফ রেফারেন্স, সেখানে 3টে অক্ষের দরকার, 2 ডাইমেনশনালে 2টো অক্ষ দরকার, আর 1 ডাইমেনশনালে 1টা অক্ষ দরকার। একটা বস্তু, এটা এক্সাম্পলগুলো দেখে নাও। এরপর একটা পিঁপড়ে একটা তারের মধ্যে হাঁট যাচ্ছে, তাহলে সেটা কি শুধুমাত্র 1 ডাইমেনশনাল, শুধু পিঁপড়েটার অবস্থান বললেই হবে। তা সরলরেখায় কোনো গতিশীল বস্তুর অবস্থানটা কি হচ্ছে 1 ডাইমেনশনাল। এই বোর্ডের তলে একটা বস্তু ঘুরছে, এটা হলো 2 ডাইমেনশনাল, এটা 2 ডাইমেনশনাল। এখানে কি একটা তলে কোনো বস্তু যখন তলে ঘুরবে তখন সেটা হচ্ছে কি 2 ডাইমেনশনাল। একটা প্লেন আকাশে উঠছে, সেটা কি আমার 3 ডাইমেনশনাল, কারণ প্লেনটা হচ্ছে কি স্পেসে আছে, সেক্ষেত্রে তার গতি বর্ণনা করতে গেলে আমাকে কী করতে হবে 3টে ডাইমেনশন দরকার।